এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা একজন সিনিয়র ইঞ্জিনিয়ারিং মেন্টরের জায়গা থেকে সিস্টেম ডিজাইনের একেবারে মূল ভিত্তিগুলো ধাপে ধাপে ভেঙে দেখব। ধরে নিন মিলিয়ন মিলিয়ন মানুষের জন্য একটা রিয়েল টাইম মেসেজিং অ্যাপ তৈরি করতে হবে। ইন্টারভিউ বোর্ডে এমন প্রশ্নের মুখোমুখি হলে শুধু কোডিং জানাটাই কিন্তু শেষ কথা নয়, বরং পুরো সিস্টেমটা কিভাবে একসাথে কাজ করে সেই বড় ছবিটা দেখতে পারা অত্যন্ত জরুরি। ইন্টারভিউতে একটা খুব সাধারণ ভুল আমরা প্রায়ই দেখি। সবাই শুধু একটা মেসেজ সেন্ড করার কোড লেখার দিকেই পুরো মনোযোগ দিয়ে ফেলেন। কিন্তু সফল প্রার্থীরা জানেন আসল ম্যাজিকটা লুকিয়ে আছে পুরো সিস্টেমের স্কেলেবিলিটি, মেনটেনেবিলিটি আর এফিসিয়েন্সির মাঝে। একজন জুনিয়র কোডার হয়তো খুব সুন্দর একটা চ্যাট ফিচার বানাতে পারবেন, কিন্তু একজন সিনিয়র আর্কিটেক্ট ভাববেন কিভাবে কোটি কোটি মেসেজের চাপ সামলে পুরো প্ল্যাটফর্মটাকে যে কোনো বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে রাখা যায়। আমাদের আজকের এই ব্লুপ্রিন্টে থাকছে 5টি মূল বিষয়। 1. আর্কিটেকচার বেসিক্স। 2. ক্যাপ থিওরেম ট্রেড অফ। 3. নেটওয়ার্কিং ও এপিআই। 4. ক্যাশিং এবং প্রক্সি। এবং 5. ডেটাবেস স্কেলিং। হার্ডওয়্যারের মাইক্রোস্কোপিক লেভেল থেকে শুরু করে আমরা গ্লোবাল ডিস্ট্রিবিউটেড ডেটাবেস পর্যন্ত পুরো যাত্রাটা কভার করব। চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, আর্কিটেকচার বেসিক্স, বিটস থেকে প্রোডাকশন। যে কোনো দুর্দান্ত সিস্টেম ডিজাইনের শুরুটা হয় এর একদম প্রাথমিক হার্ডওয়্যার ভিত্তিটা বোঝার মাধ্যমে। একটা চ্যাট মেসেজ যখন সার্ভারে হিট করে তখন আসলে কি ঘটে? কাজটা কিন্তু ধাপে ধাপে হয়। শুরুতে ডেটা থাকে আমাদের একটু ধীর গতির নন ভলেটাইল ডিস্ক স্টোরেজে। সেখান থেকে ডেটা চলে আসে র্যামে। এরপর সেটা অতি দ্রুত গতির ন্যানোসেকেন্ড ক্যাশে চেক করা হয় এবং সবশেষে সিপিইউ বা কম্পিউটারের ব্রেন সেটাকে প্রসেস করে। ক্যাশের মূল লক্ষ্যই হল সিপিইউর কাছে চোখের পলকে ডেটা পৌঁছে দেওয়া। কোড যখন CI/CD পাইপলাইনের মাধ্যমে লাইভ প্রোডাকশনে যায় তখন কিছু না কিছু এরর তো আসবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু শীর্ষস্থানীয় প্রার্থীরা সবসময় প্রথমে একটি স্টেজিং এনভায়রনমেন্টে নিরাপদে এই সমস্যাগুলো রিপ্লিকেট করার ওপর জোর দেন। কারণ সিস্টেম ডিজাইনের একটা অলিখিত নিয়ম বা গোল্ডেন রুল হল প্রোডাকশনে সরাসরি ডিবাগ করা কখনই উচিত নয়। এবার আসি দ্বিতীয় পর্বে, ক্যাপ থিওরেম ট্রেড অফ, দি আর্কিটেক্টস ব্যালেন্সিং অ্যাক্ট। একটিমাত্র মেশিনের গণ্ডি পেরিয়ে যখন আমরা বড় ডিস্ট্রিবিউটেড সিস্টেমের দিকে তাকাই তখন একটা ব্যাপার খুব স্পষ্ট হয়ে যায়। নিখুঁত সমাধান বলে আসলে কিছু নেই। যা আছে তা হল পরিস্থিতি বুঝে সঠিক আপোষ বা ট্রেড অফ করা। ডিস্ট্রিবিউটেড সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলোর একটি হল এই ক্যাপ থিওরেম। এর মানে হল কনসিস্টেন্সি, অ্যাভেলেবিলিটি এবং পার্টিশন টলারেন্স। এই তিনটির মধ্যে যে কোনো দুটি আপনি একসাথে অর্জন করতে পারবেন। ধরুন একটা ফিনান্সিয়াল সিস্টেমের কথা। প্রতিটি নোডে লেনদেনের ডেটা যাতে একদম নিখুঁত বা কনসিস্টেন্ট থাকে তার জন্য এরা সাময়িকভাবে অ্যাভেলেবিলিটির সাথে আপোষ করতেও দ্বিধা করবে না। আর অ্যাভেলেবিলিটির কথা যখন উঠলই তখন এর গোল্ডেন স্ট্যান্ডার্ড 5 নাইনস বা 99.9999% আপটাইমের বিষয়টা একটু দেখা যাক। শুনতে সামান্য মনে হলেও এর মানে হলো বছরে আপনার সিস্টেম ডাউন থাকতে পারবে মাত্র 5 মিনিট। অন্যদিকে সিস্টেমের অ্যাভেলেবিলিটি যদি 3 নাইনস হয় তবে ডাউন টাইম হবে বছরে প্রায় 9 ঘন্টা। একটা গ্লোবাল স্কেলের অ্যাপে এই পার্থক্যটা কিন্তু বিশাল। চলে এলাম তৃতীয় পর্বে, নেটওয়ার্কিং ও এপিআই, কানেক্টিং দ্য পিসেস। হাই লেভেলের এই ট্রেড অফগুলো বোঝার পর এবার দেখার পালা এই ডিস্ট্রিবিউটেড নোডগুলো ইন্টারনেটের মাধ্যমে ঠিক কিভাবে একে অপরের সাথে ডেটা আদান প্রদান করে। টিসিপি আর ইউডিপির পার্থক্যটা একটা দারুণ উপমা দিয়ে ভাবা যেতে পারে। টিসিপিকে ভাবুন একজন খুব সতর্ক ডেলিভারি ড্রাইভার হিসেবে যে প্রতিটি প্যাকেটের খোঁজ রাখে। অন্যদিকে ইউডিপি হলো এমন একজন দ্রুত গতির কুরিয়ার যা লাইভ ভিডিও কলের জন্য একদম পারফেক্ট, কারণ সেখানে স্পিডটাই আসল। মাঝে দু একটা প্যাকেট হারিয়ে গেলেও আমাদের খুব একটা যায় আসে না। অবশ্য এই টিসিপি কানেকশন তৈরি হওয়ার আগেই আমাদের ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস ইন্টারনেটের ফোন বুক হিসেবে কাজ শুরু করে দেয়। এটি মানুষের পড়ার উপযোগী সাধারণ ডোমেইন নামগুলোকে রাউটিংয়ের জন্য প্রয়োজনীয় 32 বিট বা 128 বিটের আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে ফেলে। কানেকশন তো তৈরি হলো, এবার HTTP রিকোয়েস্ট ফ্লো করার পালা। যে কোনো এপিআই ডিজাইন আলোচনায় এই স্ট্যাটাস কোডগুলোর একটা মেন্টাল চিটশিট মাথায় রাখা কিন্তু একদম বাধ্যতামূলক। কোন রিকোয়েস্ট সাকসেসফুল হলো আর কোনটা সার্ভার এরার, তাই 200 বা 500 সিরিজের কোডগুলো দেখেই চট করে বুঝে নিতে হয়। ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের একটা বেশ বড় ট্রেড অফ করতে হয়। একদিকে আছে রেস্টের সাধারণ পদ্ধতি, যেখানে অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি ডেটা বা ওভারফেচিং হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অন্যদিকে আছে গ্রাফকিউএল, যা একদম নিখুঁত ডেটা এনে দিলেও ব্যাকএন্ডে কোয়েরির জটিলতা বেশ খানিকটা বাড়িয়ে দেয়। আমাদের 4 নম্বর পর্ব, ক্যাশিং এবং প্রক্সি, ওয়েবের গতি বাড়ানো।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজারের সংখ্যা যখন হু হু করে বাড়ে তখন প্রতিটি এপিআই রিকোয়েস্ট একদম গোড়া থেকে প্রসেস করতে গেলে সার্ভারে মারাত্মক লেটেন্সি দেখা দেয় আর ঠিক এখানেই দৃশ্যপটে আসে প্রক্সি এবং ক্যাশিং। ইন্টারভিউ বোর্ডে একটা জায়গায় অনেকেই গুলিয়ে ফেলেন ফরওয়ার্ড আর রিভার্স প্রক্সির পার্থক্য। খুব সিম্পলভাবে বললে একটা ফরওয়ার্ড প্রক্সি মূলত ইন্টারনেট ব্রাউজ করা ক্লায়েন্ট বা ব্যবহারকারীকে ইন্টারনেটের কাছ থেকে লুকিয়ে রাখে, আর রিভার্স প্রক্সি ঠিক এর উল্টোটা করে। এটি অ্যাপ্লিকেশনের সার্ভার বা ব্যাকএন্ডকে ক্লায়েন্টের কাছ থেকে আড়াল করে রাখে। এই রিভার্স প্রক্সিগুলো কিন্তু প্রায় লোড ব্যালেন্সার হিসেবেও চমৎকার কাজ করে। সিস্টেম রিলায়েবল রাখতে সঠিক ডিস্ট্রিবিউশন অ্যালগোরিদম বেছে নেওয়াটা খুব জরুরি। যেমন ইউজারের সেশন ধরে রাখার জন্য আইপি হ্যাশিং কিংবা ভারী কাজের জন্য লিস্ট কানেকশনস মেকানিজম ব্যবহার করা হয়। আমরা চলে এসেছি আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে ফাউন্ডেশনাল পর্বে, ডেটাবেস স্কেলিং, ম্যানেজিং দ্য ডেটা। যে কোনো বড় অ্যাপ্লিকেশনের একেবারে মূলে থাকে ডেটা স্টোর করা, কোয়ারি করা এবং আর্কিটেকচারকে অবিরাম স্কেল করে যাওয়া। এখানকার কনসেপ্ট বা মানসিক মডেলটা একটু ভাবুন। রিলেশনাল বা এসকিউএল ডেটাবেসগুলো হলো একেবারে পরিপাটি করে গোছানো ফাইলিং ক্যাবিনেটের মতো, যেখানে ডেটার ইন্টিগ্রিটি খুব কড়াকড়িভাবে মেনটেন করা হয়। অন্যদিকে NoSQL হলো একটা ফ্লেক্সিবল স্টিকি নোটবোর্ডের মতো, যা আনস্ট্রাকচার্ড ডেটা নিয়ে দ্রুত কাজ করার জন্য দারুণ উপযোগী। ফাইলিং ক্যাবিনেটের মতো এসকিউএল ডেটাবেসগুলো কঠোরভাবে অ্যাসেট প্রপার্টি মেনে চলে। এর সহজ অর্থ হল যে কোনো ডেটাবেস ট্রানজ্যাকশন হয় পুরোপুরি কমপ্লিট হবে, না হয় পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে। মাঝামাঝি বা আংশিক ডেটাবেস স্টেটের কোনো সুযোগ এখানে নেই। এখন ফাইলিং ক্যাবিনেট যখন কানায় কানায় ভরে যায় তখন কি করবেন? ভার্টিক্যাল স্কেলিং হলো সিফ একটা বড় সাইজের ক্যাবিনেট কিনে আনা, অর্থাৎ সিঙ্গল সার্ভারেই সিপিইউ বা র্যাম বাড়ানো। কিন্তু গ্লোবাল স্কেলে পৌঁছাতে হলে আমাদের লাগে হরিজন্টাল স্কেলিং, যেখানে পুরো লোডটাকে অনেকগুলো ছোট ছোট ডিস্ট্রিবিউটেড সার্ভারের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। আর এই হরাইজন্টাল স্কেলিংয়ের মূল ভিত্তি হল ডেটাসেটগুলোকে ছোট ছোট অংশে বা শার্ডে ভাগ করা কিংবা পুরো ডেটাবেসটাকে রেপ্লিকেট করা। এর ফলে সিস্টেমের ফল্ট টলারেন্স বা ত্রুটি সহ্য করার ক্ষমতা জাদুকরীভাবে বেড়ে যায় ঠিকই, তবে সার্ভারগুলোর মধ্যে ডেটা সিঙ্ক্রোনাইজ করার একটা বড়সড় চ্যালেঞ্জও তৈরি হয়। আলোচনার একেবারে শেষে একটা কথা বলতেই হয়, সিস্টেম ডিজাইনে ফ্ললেস বা নিখুঁত আর্কিটেকচার বলে কিছুই নেই। পুরো খেলাটাই হলো এই জটিল ট্রেড অফগুলো আয়ত্ত করার। তাই ইন্টারভিউ রুমে ঢোকার আগে নিজের কাছে এই প্রশ্নটা অবশ্যই রাখবেন, যদি প্রতিটি আর্কিটেকচারাল সিদ্ধান্তই একটা আপস হয়, তবে পরবর্তী বড় আইডিয়াটিকে স্কেল করার জন্য ঠিক কোন জিনিসগুলো বিসর্জন দেওয়া সত্যি মূল্যবান।